এই বৃষ্টিমুখর দিনে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি রিতা শিহরিনে। এই বাদলার দিনে রহস্যের গল্প জমে বেশ, তাই আজ রিতা শিহরিনের আয়োজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি রহস্য গল্প, ছায়াছবি। শুরু হচ্ছে ছায়াছবি। এক বন্ধুর মুখে এ গল্প শোনা। আমার বন্ধুটি অনেক দেশে বেরিয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক এবং শিক্ষিত। কলকাতাতেই থাকেন। যখন তার সঙ্গে আমার দেখা হয় তখন গল্পে গল্পে অনেক সময় সারা রাত কেটে যায়। প্রকৃতপক্ষে ঠিক মনের মতো লোক পাওয়া বড় দুষ্কর। অনেক কষ্টে একজন কি দুজন হয়তো মেলে। অধিকাংশ লোকের সঙ্গে যে আমাদের আলাপ হয় সে সম্পূর্ণ মৌখিক। তাদের সঙ্গে আমাদের হয়তো ব্যক্তিগত অভ্যাসে, চরিত্রে, মতে, ধর্মবিশ্বাসে কিংবা বিদ্যায় যথেষ্ট তফাৎ। কিন্তু একই অফিসে কি কলেজে কিংবা কোর্টে কাজ করতে হয় তো দুবেলা হয়তো দেখা হয়ে থাকে, ওই পর্যন্তই। মন সায় দিয়ে বলে না তার সঙ্গে দুবেলা দেখা হলে গল্প করে বাঁচি। কোনো নিরালা বাদলার দিনে আফিসের হরিপদদার সঙ্গ খুব কাম্য বলে মনে হবে না নিশ্চয়ই। আমার বন্ধুর নাম থাকে, নামের দরকার কি? আবার লোকে তাকে বিরক্ত করবে। কৌতূহলী লোকের সংখ্যা তো সর্বত্রই বেশি। কোনো কাজ নেই, গিয়ে আনন্দ করবে আর বকবক বকাবে। তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের কর্মী। হাতে পয়সা এবং কলকাতায় বাড়ি আছে। বাড়ির গ্যারেজে মোটর গাড়ি থাকবার মতো অন্য কোনো বাধা ছিল না। কিন্তু আমার বন্ধু নিতান্তই আড়ম্বর ও বিলাসিতা পছন্দ করেন না। ব্যাস, ভূমিকা এই পর্যন্তই। সেদিন খুব বর্ষার দিন। একা বাড়ি বসে বসে ভালো লাগলো না। একখানা ট্রেন ধরে কলকাতায় পৌঁছলুম। ভীষণ বর্ষায় ট্রাম বন্ধ। বাস কদাচিৎ দু একখানি চলছে। জল ভেঙে হেঁটে হেঁটেই বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছলুম। বন্ধু আমায় দেখে অত্যন্ত খুশি হলেন, বলাই বাহুল্য। তখনই গরম চা এবং খাবারের ব্যবস্থা হলো। পরস্পরের কুশল জিজ্ঞাসার ভদ্রতাও বাদ গেল না। তার বৈঠকখানার গদি আঁটা আরামকে দাঁড়ায় ততক্ষণে বেশ হাত পায়ে নিয়ে বসে পড়েছি। সন্ধ্যের পরে আবার সজোরে বৃষ্টি নামল। বেশি ঠান্ডা বোধ হওয়াতে পাখাখানাও বন্ধ করতে হলো। বন্ধুর আতিথেয়তা আমার সুপরিচিত। তিনি বললেন, ঘরে স্টোভ আছে, চলুন দোতলার ঘরে। এই বৃষ্টিতে আর কেউ আসবে না। খিচুড়ি চড়িয়ে দেই বরং, ডিম আছে, আলু আছে, চমৎকার চলে যাবে। আচ্ছা, মাছ দেখতে পাঠাবো রঘুয়াকে? না না, কোনো দরকার নেই, আমাদের ওতেই হয়ে যাবে। বেশ, তবে চলুন ওপরের ঘরে, রাতে এখানে খাবেন এবং থাকবেন। নইলে আর যাচ্ছি কোথায়? যেতে চাইলেও যেতে দেওয়া হবে না। ওপরের বসবার ঘরটিতে বন্ধুর লাইব্রেরি। দেয়ালের গায়ে সারি দেওয়া কাঁচের আলমারি, সাধারণত বিজ্ঞান ও ইতিহাসের বইয়ে ভর্তি। দেয়ালে বড় বড় অয়েল পেন্টিং, প্রতিকৃতি নয়, সবই ল্যান্ডস্কেপ। ভালো চিত্রকরদের হিমালয় অঞ্চলের দৃশ্য। আমার বন্ধু হিমালয়কে অত্যন্ত ভালোবাসেন। হিমালয় অঞ্চলের ভৌগোলিক তত্ত্ব তার নখদর্পণে। অনেক দিন রাত্রেই হিমালয় ভ্রমণের নানা মনোরম গল্পে রাত্রি কখন যে কেটে গিয়েছে টেরও পাইনি। ওপরের ঘরে গিয়ে যখন বসলুম তখন টেবিলের উপর একখানা ছবিওয়ালা বই খোলা পড়ে আছে। বন্ধু হাতে নিয়ে বললেন, এখানে দেখেছেন? হিমালয়ান জার্নাল। শোয়েন হেদিনের ভ্রমণ বৃত্তান্ত এতে বেরিয়েছে। কোথাকার? কাশ্মীর।
এমন শৌখিন স্থানে শোয়েন হেদিন বেড়াতেন বলে তো জানতাম না। কোথায় তাকলা মাকান, কোথায় কারকোরম, এসব দূর দুর্গম স্থান ছাড়া তিনি না না, চমৎকার দৃশ্যের বর্ণনা করেছেন এই লেখাটায়, দেখবেন। দেখবার চোখ ছিল ভদ্রলোকের, যা সকলের থাকে না। সে কথা 100 বার সত্যি। তারপর আমাদের গল্প আরম্ভ হলো প্রধানত কাশ্মীর নিয়ে। কাশ্মীর আমার বন্ধুটির জীবনের একটি তীর্থক্ষেত্র। অনেকবার তিনি ক্লান্ত নাগরিকের মন ও চক্ষুকে বিশ্রাম দেওয়ার জন্য দেশ বিদেশে ভ্রমণে বেরোতেন, সে কথা আমি জানি। কাশ্মীরেও গিয়েছেন কয়েকবার। কাশ্মীরের কথায় সাধারণত তিনি পঞ্চমুখ হয়ে পড়েন। এবার কিন্তু একটা নতুন বিষয় নিয়ে তিনি কথা পারলেন। তিনি জানালেন তার একটি অতি প্রাকৃত অভিজ্ঞতা, যেটা কাশ্মীরের পথেই ঘটেছিল। বন্ধুবর বললেন, সেবার পুজোর পরে আমার বাল্য শহীদ রতিকান্ত মৈত্রের সঙ্গে পরামর্শ করে তারই মোটরে দুজনে কাশ্মীর যাত্রা করলাম। রতিকান্ত প্রতি বৎসরই নিজের মোটর নিয়ে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ধরে কোথাও না কোথাও যায়। এবার আমারই কথায় সে কাশ্মীর রওনা হলো। পথের আনন্দ ও কষ্ট ভোগ করতে করতে আমরা দিল্লি গিয়ে পৌঁছলাম। সেখানে দিন 2 বিশ্রাম করে আবার মোটর ছাড়লুম। বাকি পথটুকু বেশ কাটল। সে বর্ণনা বিস্তৃতভাবে করবার জন্য এখানে কোনো আবশ্যকতা দেখি না। যাই হোক, কোহালায় পৌঁছলুম দিল্লি থেকে রওনা হওয়ার 3 দিন পরে। তখন সন্ধে হয়ে গেছে। মোটর থামিয়ে কোহালার বাজারে একটা চায়ের দোকানে চা পান করতে বসলাম। গাড়িতে রইল ক্লিনার রামদিন ও ভৃত্য নাথুবাগ। শেষোক্ত ব্যক্তিটির নামটা অবাঙালির মতো শোনালেও প্রকৃতপক্ষে ওর বাড়ি কিন্তু মেদিনীপুর জেলায়। কি যেন তমলুক মহকুমা, এই টাইপের নাম, এবং সে বাংলা ছাড়া অন্য কোনো প্রদেশের ভাষাই জানে না। চা পানের সময় দোকানদারকে আমাদের রাত্রির জন্য একটু বিশ্রাম স্থানের সন্ধান দিতে বললাম। সে 2-একটা সন্ধান দিলে। বড় পরিশ্রান্ত ছিলাম সেদিনটা। রাত্রিটাতে একটু ভালো ঘুমের দরকার। তা নাথুকে গাড়িতে বসিয়ে রেখে রামদিন ক্লিনারকে সঙ্গে নিয়ে আমরা বাসার সন্ধানে বের হই। রতিকান্ত বললে, গাড়িরও একটা আস্তানাও তো খুঁজতে হয়। আমি বললাম, তা খুঁজে পেলে তো ভালোই হয়। বাইরে বেজায় ঠান্ডা, নাথু তো শীতে জমে যাবে গাড়িতে থাকলে। বরং রামদিনই পারে। সে কথা শুনে রামদিন বললে, হামারা ওয়াস্তে কই পরোয়া নেহি হুজুর। কিন্তু বাসা কোথাও পাওয়া গেল না। কোহালা বড় জায়গা নয়। বাজারের সরাইগুলো পাঞ্জাবি ড্রাইভারদের ভিড়েই পরিপূর্ণ। একখানা দোকানের পেছন দিকে একটা ঘর আছে বটে, দোকানদার দেখালে, কিন্তু সে ঘর এত অপরিষ্কার আর আলো বাতাসহীন যে সে ঘরে রাত্রি কাটানো আমাদের পক্ষে অসম্ভব। তাছাড়া সে ঘরে বিশ্রাম করতে গেলে মোটরকে বাইরে পড়ে থাকতে হয়। রামদিন মুখে বলেছে বলেই তাকে হিমবর্ষী রাত্রে বাইরে শুইয়ে তো আর রাখা যায় না। রতিকান্ত বললে, এবার উপায়? আমি আর কি উপায় বলি। অতঃপর পরামর্শ করা গেল সেই চায়ের দোকানের কাছেই আবার ফিরে যেতে হবে। তাকে গিয়ে এবার এমনভাবে ধরা হলো যেন এই পার্বত্য দেশে সেই আমাদের একমাত্র রক্ষক এবং অভিভাবক, যেন তারই মুখ চেয়ে আমরা বাড়ি থেকে এই 2000 মাইল রাস্তা অতিক্রম করে এসেছি। তা দোকানদার লোক ভালো। সে বলে দিলে, বাজারের পেছন দিকে যে পথটা ছোট্ট পাহাড়টাকে ডিঙিয়ে চলে, ওরই ওপারে এক বৃদ্ধ জাঠের বাড়ি। সে বাড়িতে অনেক সময় সে লোকজনদের আশ্রয় দিয়েও থাকে। আমরা দুজনে দোকানদারের কথা মতো সেখানে গেলাম। বাড়িখানা কাঠের দোতলা। দেখে মনে হয় এক সময়ে বাড়ির মালিকের অবস্থা বেশ ভালো ছিল। আমাদের ডাকাডাকিতে একজন বৃদ্ধ বাড়িওয়ালা, লম্বা সুপুরুষ ব্যক্তি দৌড় খুলে রুক্ষস্বরে বললেন, কিস লিয়ে হল্লা মচাতে হো? কौन है तुम लोग?
আমরা বিনীতভাবে আমাদের আসবার কারণ ব্যক্ত করলাম। জানালাম আমরা নিরীহ পথিক, কোনো গোলমাল করা আমাদের উদ্দেশ্য নয়। বৃদ্ধ বললে, কোথা থেকে আসছো তোমরা? অবশ্য হিন্দিতেই বলেছিল কথাগুলো। আমরা বললাম, কলকাতা থেকে। ঘর ভাড়া আমি দেই না। মেহেরবানি করে একটু জায়গা যে দিতেই হবে। তা কে বললে এখানে জায়গা আছে? ওই তো বাজারে শুনলাম। আমি ঘর ভাড়া দেই না। ভাড়া না দেন, একটু আশ্রয় দিন। বৃদ্ধ একটুখানি কি ভেবে বললেন, কজন লোক? 4 জন, তবে একজন মোটরেই শুয়ে থাকবে বাজারে। একখানা ঘরের বেশি কিন্তু দিতে পারবো না, তাই আমরা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে লোকটি আমাদেরকে নিয়ে সিঁড়ি বেয়ে অবশেষে দোতলায় উঠতে লাগলো। বাড়িতে কোনো স্ত্রী লোক আছে বলে আমার মনে হলো না। সিঁড়ির বাম দিকে কোণের ঘরে নিয়ে আমাদেরকে বললে, এই ঘরটা আমি দিতে পারি, আর কোনো ঘর নেই। ওই যে কার্পেটটা দেখতে পাচ্ছেন, ওখানে পেতে নেবেন। বাইরের টবে জল আছে, তবে গরম জল দিতে পারবো না। বলেই লোকটা চুপ করে গেল। আমাদের ভয় হলো পাছে সে আবার মত বদলায়, তাই উভয়ে জোর করে বললাম, আপনার খুব মেহেরবানি, চমৎকার ঘর। তা জিনিসপত্র কোথায়? উনি জিজ্ঞাসা করলেন। মোটরেই আছে, আরও 2 জন লোক মোটরে আছে, তাদের একজনকে নিয়ে আসি। কি খাবেন রাত্রে? এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা হবে না। না না, তার কোনো দরকার নেই, আমরা দোকান থেকে আনিয়ে নেব। চলুন আমরাও নিচে যাই, বাজারে যেতে হবে। আধা ঘন্টা পরে আমরা আবার সেই ঘরে এসে বিছানাপত্র পেতে নিলাম। রামদানি মোটরেই রইল। প্রতিকান্ত অত্যন্ত ক্লান্ত ছিল। তারই অনুরোধে আমি আলো নিভিয়ে দিয়ে ওর শোবার ব্যবস্থা করে দিলাম। তারপর আমি নিজে এসে দাঁড়ালাম বারান্দায়। বাজারের রাস্তা সামনের ছোট পাহাড়ের মাথা ডিঙিয়ে যে উপত্যকায় নেমেছে, তারই এপারে এই ছোট্ট দোতলা কাঠের বাড়ি। অল্প অল্প জ্যোৎস্না উঠেছে। সামনের নিম্নভূমি অর্থাৎ উপত্যকায় বেঁটে ওক, চেনার ও সরল গাছের ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার সে কি অপূর্ব শোভা। বাতাস বেশ শীতল। আমার চোখে ঘুম আসছে না। এই সুন্দর বনাবৃত উপত্যকার শান্ত কুটিরখানি সারা রাত্রি জেগে ভোগ করি, এই যেন আমার মনের গুঁড়ো বাণী। কিন্তু শরীর মানল না। পথক্লান্ত দেহ এলিয়ে পড়তে চাইছিল শয্যায়। অগত্যা শয্যা আশ্রয় করা ছাড়া আর কিছু করার রইল না, এবং সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। অনেক রাত্রে আমার ঘুম ভেঙে গেল। আমি জেগে উঠে বিছানার উপরে বসলাম। কি একটা শব্দ যেন ঘুমের ঘোরে শুনেছি, তাতেই ঘুম ভেঙেছে। শব্দটা তখনও হচ্ছে। আমি বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই আমার চোখে পড়ল নিম্নের উপত্যকার বনভূমির দিকে। এমন একটা দৃশ্য আমার চোখে পড়ল, যাতে করে আমি পাথরের পুতুলের মতো আড়ষ্ট হয়ে গেলাম। চাঁদ তখন হেলে পড়েছে পশ্চিম আকাশে। তারই সুস্পষ্ট আলোতে দেখলাম একটা নারী মূর্তি আমার সামনের কি একটা বড় গাছের ডালে দোলনা বেঁধে দোল খাচ্ছে। আমি ভালো করে চেয়ে দেখলাম, হ্যাঁ, নারী বটে, অতীব সুন্দরী নারী। 22-23-এর মধ্যে বয়স। কিন্তু মেয়েটির দোল খাওয়ার স্থান, বিশেষ করে সময়, আমার কাছে বড় আশ্চর্য বলে মনে হলো। কাশ্মীরের দিকে আগে কখনো আসিনি। এখানকার মেয়েরা কি এই হিমবর্ষী রাতের শেষ প্রহরে বনের মাঝে এমনভাবে দোলনা টাঙিয়েই দোল খায়? দৃশ্যটা যদি শুধু সুন্দর হতো, তাহলে আমি এমন অস্বস্তি বোধ করব কেন? সুন্দর সন্দেহ নেই, কিন্তু আমার যেন মনে হলো এই দৃশ্যের মধ্যে একটা
অন্য জিনিস আছে, যা নিয়মের বিপরীত, যা অমানুষী। তাড়াতাড়ি রতিকান্তকে ডাকলুম। সেও যখন বাইরে এলো তখনও মেয়েটি দোল খাচ্ছে। রতিকান্তকে বললাম, ও কে ভাই? সেও অবাক হয়ে গেছে। চোখ দুটো ভালো করে রগড়ে নিয়ে বলল, তাই তো, এখানকার মেয়েরা ওরকম করে নাকি? কি জানি। হঠাৎ রতিকান্ত বলে উঠল, ও কি, দোলনায় দড়ি কই? গাছে টাঙিয়েছে কি দিয়ে? ভালো করে চেয়ে দেখলাম, সত্যি দোলনার দড়ি এতটাই অস্পষ্ট যে এত চন্দ্রালোকেও দেখা যাচ্ছে না। সরু তার হলেও দেখা যাবে এই আলোতে, কিন্তু তার বা দড়ি কিচ্ছু নেই, যেন শূন্যে ঝুলছে দোলনাটা। আরও একটা ব্যাপার এতক্ষণ পরে লক্ষ্য করলাম। আমাদের থেকে অল্প দূরেই গাছটার তলায় এরকম একটা ব্যাপার ঘটছে, অথচ কোনো রকম শব্দই কিন্তু আমাদের কানে আসছে না। সব শুদ্ধ মনে হচ্ছে যেন ওটা একটা ছবি। রতিকান্ত বললে, ভাই, বাড়িওয়ালাকে কি একবার ডাকা উচিত? ডাকো। আবার এরই কেউ না হয়, তাহলে হয়তো চটে যাবে। তুমি ডাকো তো, এরপর যা হয় হবে। কথা বলতে বলতেই একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। পরক্ষণে সামনের দিকে চেয়ে দেখি, কোথায় সেই দোদুল্যমান তরুণী নারী মূর্তি? কিছুই তো নেই গাছের তলায়। ওই তো সেই বাঁকা ডালটা, জ্যোৎস্নায় স্পষ্ট হয়ে ফুটে উঠেছে গাছটার শুভ্র কাণ্ড। পাশের বেটে ওক গাছটাও ঠিক তেমনি দেখা যাচ্ছে, কিন্তু কেউ তো কোথাও নেই। গাছের তলা তখন এক্কেবারে ফাঁকা। রতিকান্ত বললে, কোথায় গেল বলো তো? তাই তো, আশেপাশে কোথাও নেই তো। কয়েক সেকেন্ডের মধ্যে কেউ পালাতে পারে না। উপর থেকে আমাদের দুজনের চোখ এড়িয়ে এই জ্যোৎস্না আলোকিত উপত্যকা থেকে নিচে যাবার জন্য আর কোনো রাস্তা নেই। বাজারে যাবার জন্য পায়ে চলার ওই একটি রাস্তা ছাড়া। পেছনেই উঁচু পাহাড়টা, বনের নিচে আগাছার জঙ্গল নেই বাংলাদেশের মতো। বেশ পরিষ্কার দেখা যাচ্ছে জ্যোৎস্নায়। সম্ভব নয় কোথাও লুকানো বা পালানো আমাদের চোখ এড়িয়ে এত অল্প সময়ের মধ্যে। রতিকান্ত বললে, ব্যাপারটা কি হলো বলো তো? আমিও তো তাই ভাবছি। এই যে দেখছি একেবারে ম্যাজিক। কি করা হবে এখন? কি আর, শোয়া এবং ঘুমোনো। রাত বড় বেশি ছিল না। ঘণ্টাখানেক ঘুমিয়ে উঠে রতিকান্ত ও আমি দেখি নাথুর তখনও নাক ডাকছে। ওকে উঠিয়ে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে আমরা আবার এসে সেই বারান্দায় দাঁড়ালুম। ওই যে সেই গাছটা, সেই বাঁকা ডালটা। সত্যি সত্যি কাল শেষ রাতের দিকে আমরা দুজনেই বারান্দায় দাঁড়িয়ে অদ্ভুত দৃশ্যটা দেখেছি কি? কিন্তু আমাদের নিজেদের কাছে এখন মনে হচ্ছে ওটা আসলে ঘটেইনি, হয়তো রাত্রির স্বপ্নই। স্বপ্নই কি? দাড়িওয়ালা বৃদ্ধের নিকট বিদায় নিয়ে আমরা মোটরের পাশে এসে দাঁড়ালাম। আমাদের দোকানি বন্ধু চেরা সরল কাঠের ডাল উনুনে দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে তখন। আমাদের দেখে বললে, কি জব্বর ঘুম হয়েছিল তো? হ্যাঁ, তা হয়েছে। তা কোনো বিপদ আপদ ঘটেনি তো? আমি যেন দোকানির কথার সুরে ও দৃষ্টিতে একটা প্রচ্ছন্ন প্রশ্ন লক্ষ্য করলুম। আমাদেরকে চা দিতে বলে ওর দোকানের সামনে জাঁকিয়ে বসে রাত্রের ঘটনাটা সবিস্তারে বললাম। দোকানি ঘাড় নেড়ে হেসে বললে, জানি বাবুজি, ওই জন্যই ও বাড়ির সন্ধান আপনাদের দিতে এত ইতস্তত করছিলুম। ওই বনে জ্যোৎস্না রাতে কত লোক ওই মেয়েটিকে দুলতে দেখেছে।
ও মানুষ নয় বাবুজি, জিন, আফরিট, হুরি হুরি বলে হাত নেড়ে যেন সব জিনিসটাকে ঝেড়ে ফেলে দিয়ে বললে, তা আপনারা আজই কোহালা ছেড়ে চলে যান। আমি জানি যারা ওই খুবসুরত জিনপরির মোহে ওই কাঠের ঘর ভাড়া নিয়ে দিনের পর দিন থেকে গিয়েছে, শেষকালে তাদের সব্বার মাথা খারাপ হয়ে গেছে। একবার একটা আত্মহত্যাও ঘটেছিল। বেশি দিন ওখানে থাকলে বিপদে পড়ে যাবেন। তা বাড়িওয়ালা বুড়ো তো ওই জন্যই আজকাল আর বাড়ি ভাড়া দিতে চায় না। আমরা বললাম, তোমরা তো স্থানীয় লোক, তোমরা দেখতে পাও। তার রোজ কি জিন আফ্রিদদের নজরে পড়ে? 2 মাসে হয়তো কিছুই না, মাঝখান দিয়ে একদিন হয়ে গেল। কানুন কিছু নেই, তবে কানুনের মধ্যে এই চাঁদনি রাত হওয়া চাই আর রাতের শেষ প্রহর হওয়া চাই। এখানকার লোকেরা তো সাঁঝ জ্বালার পর ও পথে বড় একটা যাতায়াতই করে না। আমরা কিছু না বলে দাম দিয়ে উঠে পড়লাম। সে বললে, হ্যাঁ, 1 রুপিয়া 7.5 আনা হুজুর, আদাব। শেষ হলো আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের অনুভূতি এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকবেন রিতা শেহরিনের। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।